হেডিং করি প্রথমে যেটা হয় যে আমরা এই জিনিসটা জানি যে ফ্রি ইলেকট্রন জিনিসটা কি। ফ্রি ইলেকট্রন মেটালের মধ্যে থাকে, যেটা ইলেকট্রিক কন্ডাকশনে মেটালের মধ্যে হেল্প করে। তো ফার্স্টে হেডিং করছি ফ্রি, মানে আমি কয়েকটা টপিকের নাম বলছি, এগুলো সম্পর্কে আলোচনা করে দিচ্ছি, এগুলো নিয়ে ডিটেলস লিখছি না। ফ্রি ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন জিনিসটা কি। ফ্রি ইলেকট্রন হচ্ছে যে যেগুলো মেটালের মধ্যে থাকে, ঠিক আছে। মেনলি মেটাল তো আমরা যদি পিরিয়ডিক টেবিলে দেখি, পিরিয়ডিক টেবিলে তো 1 থেকে 4 এই সিরিজে মেটাল থাকে। তো মেটালগুলোর ভিতরে প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন থাকে, না একটা থাকবে, না দুটো থাকবে, না তিনটে থাকবে, কিন্তু নন মেটালগুলোর ভিতরে ফ্রি ইলেকট্রন থাকে না। তো এই ফ্রি ইলেকট্রনই কিন্তু ফ্রি ইলেকট্রনই কিন্তু আমাদেরকে যে চার্জ বা কারেন্ট ফ্লো করতে সাহায্য করে, ঠিক আছে। ফ্রি ইলেকট্রনটাই মেন এই কাজটা করে থাকে। তাহলে একটা জিনিস বুঝলাম যে যে কোনো মেটাল তার মধ্যে ফ্রি ইলেকট্রন আছে, যে ফ্রি ইলেকট্রনগুলো চার্জ নিয়ে যেতে সাহায্য করে। তো এরপরে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে ড্রিফট অর ড্রিফট ফ্লো বা ড্রিফট ভেলোসিটি। ড্রিফট জিনিসটা কি? ড্রিফট ড্রিফট মানে হচ্ছে কোন একটা মেটালের পিস তোর কাছে রয়েছে, ধর এটা একটা মেটালের পিস। এই মেটালের পিসটার তুই দুপাশে দুটো ভোল্টেজ দিয়েছিস, V1 V2। সাপোজ V1 ইজ গ্রেটার দ্যান V2, মানে একটা ভোল্টেজ ডিফারেন্স তুই দিয়েছিস। তা এর মধ্যে একটু আগে আমরা দেখলাম যে ফ্রি ইলেকট্রন আছে। এই ফ্রি ইলেকট্রনগুলো তাহলে একটা হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে মুভ করবে। তাহলে তার জন্য তাদের একটা ওয়ান ডাইমেনশনাল বা ওয়ান ডিরেকশনাল মোশন তৈরি হবে। এবং এটা তো হাই ভোল্টেজ থেকে, মানে আমি ভুল বললাম, ইলেকট্রন হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যায় না, লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজের দিকে যায়। তাহলে উল্টো হবে, কারণ অরিজিনাল কারেন্ট ফ্লোটা হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যায়, বাট ইলেকট্রন ফ্লোটা কিন্তু রিভার্সিবল ডিরেকশনে হয়, লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজের দিকে। আমাদের যে কারেন্ট ফ্লো হয়, কারেন্ট ফ্লো হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ, বাট ইলেকট্রন ফ্লো লো ভোল্টেজ টু হাই ভোল্টেজ। এই যে ফ্রি ইলেকট্রনের ওয়ান ডিরেকশনাল মোশন, এই মোশনটাকে বলা হয় ড্রিফট অর ড্রিফট ভেলোসিটি। এবং যে ভেলোসিটিটা নিয়ে মোশন হবে, দ্যাট ইজ কল্ড ড্রিফট ভেলোসিটি। ওকে, এবার এই যে তোর মোশন হচ্ছে, মানে ইলেকট্রনগুলো লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজের দিকে যাচ্ছে, এই মোশনের সময় ফ্রি ইলেকট্রন ছাড়াও তো মেটালের মধ্যে আরও ইলেকট্রন আছে। ধর যদি আমি সোডিয়ামের কথা ভাবি, তাহলে সোডিয়ামের টোটাল নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 11। তার ফার্স্ট অরবিটে ইলেকট্রন থাকে দুটো, সেকেন্ড অরবিটে থাকে 8টা, থার্ড অরবিটে থাকে একটা। এই একটা ইলেকট্রনই হচ্ছে ফ্রি ইলেকট্রন। এবার লাস্ট ইলেকট্রন যেটা লাস্ট অরবিট, ম্যাগনেসিয়ামের কথা ভাবলে টোটাল ইলেকট্রন নাম্বার হচ্ছে 12। তার ফার্স্ট অরবিটে দুটো, সেকেন্ড অরবিটে 8টা, থার্ড অরবিটে এই নাম্বার অফ দুটো যে লাস্ট অরবিটে, যেটাকে আমরা ভ্যালেন্স সেল বলি বা ভ্যালেন্স ইলেকট্রন বলে থাকি, এই ইলেকট্রনগুলো হচ্ছে ফ্রি ইলেকট্রন। তাহলে এই ইলেকট্রন ছাড়াও তো ওই এলিমেন্টগুলো বা ওই মেটালগুলোর ভিতরে আরও ইলেকট্রন আছে। তাহলে ওই ইলেকট্রনগুলো কিন্তু, মানে এই ফ্রি ইলেকট্রনগুলোর যে মোশন, সেই মোশনে রেজিস্ট করবে নাম্বার ওয়ান। এবং এছাড়াও একটা ফ্রি ইলেকট্রন কোনো একটা অ্যাটম থেকে বের হলো, সেটা বেরিয়ে মুভ করতে শুরু করলো, অন্য যে অ্যাটমগুলো আছে সেই অ্যাটমগুলোও কিন্তু তাকে রেজিস্ট করবে। তাহলে এই যে রেজিস্ট করা, এখান থেকেই কিন্তু রেজিস্ট্যান্স এর গল্পটা আসছে। যে এই রেজিস্ট্যান্স কিন্তু এই যে ফ্রি ইলেকট্রনগুলোর মোশন, সেই ফ্রি ইলেকট্রনগুলোর মোশনের বাধা দিচ্ছে কারা দিচ্ছে না, আদার্স ইলেকট্রনগুলো যারা ফ্রি ইলেকট্রন নয়, বা আদার্স যে অ্যাটমগুলো রয়েছে সেই অ্যাটমগুলো। ওকে, তো নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, এবার ক্যালকুলেশনের মধ্যে আমরা ঢুকছি। ড্রিফট ভেলোসিটি, ড্রিফট ভেলোসিটি or drift velocity of free electron, free electrons, and আরেকটা জিনিস, and velocity of electric
কারেন্ট। ওকে, তো কি জিনিসটা না, ধর আমি প্রথমে কতগুলো ফ্রি ইলেকট্রনের যে ড্রিপ ভেলোসিটি সেটা বলতে কি বোঝায় সেটা আমরা আগে দেখে নিই। যে কোন একটা মেটালিক ওয়্যার রয়েছে, কোন একটা মেটালিক ওয়্যার ধর তোর কাছে রয়েছে, এই মেটালিক ওয়্যারের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লোটা হচ্ছে, সেই সময় তো ফ্রি ইলেকট্রনগুলো একটা ভেলোসিটি নিয়ে যায়। তো এক একটা ফ্রি ইলেকট্রনের ভেলোসিটি এক এক রকম হতে পারে। যে ইলেকট্রন ধর একটা ইলেকট্রন এরকম যাচ্ছে, এটা ই যাচ্ছে, আর একটা ইলেকট্রন এরকম যাচ্ছে, একটা ইলেকট্রন এরকম যাচ্ছে, তো একটা ইলেকট্রন তো এক রকম ভেলোসিটি নিয়ে যায়। এই ভেলোসিটিগুলোর যে অ্যাভারেজ, অ্যাভারেজ ভেলোসিটি মানে ফ্রি ইলেকট্রনগুলো যে অ্যাভারেজ ভেলোসিটি নিয়ে যায়, সেই অ্যাভারেজ ভেলোসিটিটাকে বলা হয় ড্রিফট ভেলোসিটি অফ ফ্রি ইলেকট্রন। ওকে, তো এবার আমরা এই ড্রিফট ভেলোসিটির ক্যালকুলেশনটা করব। তো আমি ক্যালকুলেশন করার জন্যে প্রথমেই যেটা ধরছি, এন ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন, হ্যাঁ ড্রিফট ভেলোসিটি অফ ফ্রি ইলেকট্রন বলে। আমরা এন ধরছি নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন বলা ভুল, নাম্বার অফ ফ্রি ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন ইন ইউনিট ভলিউম। ওকে, তো এবার আমরা এটাকে আরেক রকম ভাবে দিতে পারি যে নাম্বার ডেন্সিটি অফ ফ্রি ইলেকট্রন, এটা কি বলা হয়, নাম্বার ডেন্সিটি অফ ফ্রি ইলেকট্রন। এরপর আমরা হচ্ছে ইটা কি না, চার্জ অফ ফ্রি ইলেকট্রন। যেটা আমরা জানি যে চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, বা এটা যদি কেউ এসআইতে লেখে তাহলে 4.8 ইন্টু 10⁻⁻10 ইএস। ওটা জাস্ট চার্জের ভ্যালুটা লিখেছি, মানে আমি সাইনটা নিচ্ছি না। প্রোটনের ক্ষেত্রে পজিটিভ হয়, ইলেকট্রনের ক্ষেত্রে নেগেটিভ হয়, অবশ্যই সামনে একটা মাইনাস দেওয়া উচিত, আমি জাস্ট ভ্যালুটা লিখেছি, ইর ভ্যালু। এ এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া অফ ওয়্যার, ঠিক আছে। দেন এল, এল নয় আই ধরি, আই দ্যাট ইজ দি কারেন্ট ফ্লো ইন দি ওয়্যার। ওকে, আর লাস্ট আমি হচ্ছে ভিডি, দ্যাট ইজ দি ড্রিফট ভেলোসিটি drift velocity of free electron। কোনটাকে কি ধরলাম সেগুলো আমি বলে নিলাম। এবার আমরা একটা একটা ফ্রি ইলেকট্রন একটা ইউনিট টাইমে কোন একটা ওয়্যারের একটা নির্দিষ্ট ক্রস সেকশনকে কভার করবে, সেটাই হচ্ছে তোর ভিডি। মানে কি ভিডি হচ্ছে ড্রিফট ভেলোসিটি। তার মানে ধর একটা এখানে একটা ক্রস সেকশন আছে, ধর এটা একটা ক্রস সেকশন, তাহলে একটা ইউনিট টাইম, টাইমটা 1 ঘন্টা হতে পারে, 1 মিনিট হতে পারে, 1 সেকেন্ড হতে পারে। এই ক্রস সেকশনটাকে থেকে এই ক্রস সেকশনটা, এই মাঝখানের লেন্থটা সাপোজ ভিডি, ক্রস করছে যে কটা ইলেকট্রন, মানে ধর 1 সেকেন্ড যদি তুই বলিস, তাহলে
যখন আমি টাইম কাউন্ট শুরু করছি তখন এখান থেকে যে কটা ইলেকট্রন এই ক্রস সেকশন থেকে ক্রস করছে 1 সেকেন্ড শেষ হওয়ার আগে সেই কটা ইলেকট্রনকে এখান থেকে বেরিয়ে যেতে হবে, বা 1 মিনিট শেষ হওয়ার আগে সে কটা ইলেকট্রনকে বেরিয়ে যেতে পারে। যে কটা ইলেকট্রন 1 সেকেন্ডে এই দুটো ক্রস সেকশনকে কভার করছে তাদের সেই ভেলোসিটি, সেই নাম্বার অফ ইলেকট্রন এর ভেলোসিটিটা হচ্ছে এই ড্রিফট ভেলোসিটি, ঠিক আছে, ভিডি। তো আমি নেক্সট পেয়ে যাচ্ছি, গিয়ে এবার আমি ক্যালকুলেশন শুরু করব। পেজ চেঞ্জ করলাম। তো এবার আমরা ভলিউম বের করব। তো ভলিউম অফ সিলিন্ডার, ওই যে সিলিন্ডারটা নিলাম, কত না এরিয়া অফ ক্রস সেকশন ইন্টু লেন্থ। এরিয়া অফ ক্রস সেকশন কত ধরেছি, এ, আর একটু আগে আমি লেন্থকে দেখালাম ভিডি দিয়ে, ওটাকে আমরা লেন্থ ধরছি। তাহলে নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন, ইলেকট্রন বলছি, ফ্রি ইলেকট্রনও বলতে পারি, ইন দিস সিলিন্ডার, ইন দিস সিলিন্ডার কত হবে, এ ইন্টু ভিডি ইন্টু ডেন্সিটি। নাম্বার ডেন্সিটি হচ্ছে এন, কারণ ইউনিট ভলিউমে থাকে এন খানা ইলেকট্রন, তাহলে এত ভলিউমে কত থাকবে, এত ইন্টু এন। তাহলে এবার এই ইলেকট্রনের চার্জ কত, তাহলে চার্জ অফ দিস সিলিন্ডার, এই নাম্বার ইলেকট্রন আছে এ ইন্টু ভিডি ইন্টু এন, প্রত্যেকটা ইলেকট্রনের চার্জ হচ্ছে ই, তাহলে নাম্বার টোটাল চার্জ হচ্ছে এত। তাহলে এই অ্যামাউন্টের চার্জ একটা ইউনিট টাইমে ওই ক্রস সেকশনটাকে কভার করছে। তাহলে অ্যাকর্ডিং টু দি ডেফিনেশন অফ কারেন্ট, আই ইকুয়াল টু এইটা এন ই এ ভিডি, এন ই এ ভিডি। তাহলে ভিডি কত, ভিডি ইকুয়াল টু আই বাই এন ই এ। তো এটাই হচ্ছে ড্রিফট ভেলোসিটির ম্যাথামেটিক্যাল ফর্ম, যে টোটাল কারেন্ট বাই নাম্বার ডেন্সিটি ইন্টু ইলেকট্রনের চার্জ অফ ইলেকট্রন ইন্টু ক্রস সেকশনাল এরিয়া। তো এবার আমরা যদি এখান থেকে ইলেকট্রিক কারেন্ট ডেন্সিটি বলে আর একটা কোয়ান্টিটি ডিফাইন করা যায়, ইলেকট্রিক কারেন্ট ডেন্সিটি, ইলেকট্রিক কারেন্ট ডেন্সিটি, সেটা হচ্ছে সেটাকে জে দিয়ে ডিফাইন করা হয়, জে ইকুয়াল টু আই বাই এ, ঠিক আছে। তো এখান থেকে যদি আমি আই বাই এটা বের করি তাহলে সেটা কত হবে, এন ই ভিডি, এটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট ডেন্সিটি। আর একটা জিনিস আমরা যেটা পড়বো বলছিলাম, যে ভেলোসিটি অফ ইলেকট্রিক কারেন্ট, ভেলোসিটি অফ ইলেকট্রিক কারেন্ট, মানে ইলেকট্রিক কারেন্ট যেটা ফ্লো করে সেটার ভেলোসিটি কত। তো যে ইলেকট্রিক ফিল্ড, একটা ইলেকট্রিক কারেন্ট ফ্লো করছে মানে তার করসপন্ডিং একটা ইলেকট্রিক ফিল্ড থাকে, সেই ইলেকট্রিক ফিল্ডটা যে ভেলোসিটিতে এগিয়ে যায় বা যে ভেলোসিটিতে মুভ করে সেটাই হচ্ছে ইলেকট্রিক কারেন্টের ভেলোসিটি বা ভেলোসিটি অফ ইলেকট্রিক কারেন্ট। এটা মোটামুটি যেটা হয় এর ভ্যালুটা 300,000, মানে কত হচ্ছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 3 লাখ কিলোমিটার পার সেকেন্ড। 1 সেকেন্ডে ইলেকট্রিক কারেন্টটা এরকম 3 লাখ কিলোমিটার যায়। সেই জন্যেই তুই একটা সুইচ দিলে সাথে সাথেই দেখিস যে ফ্যান চলছে বা লাইট জ্বলছে, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডেরও পার্থক্য হয় না। বা কোনো একটা তোর যেখানে ইলেকট্রিসিটি জেনারেট হয় সেরকম জেনারেশন স্টেশনে যেই মুহূর্তে লাইন অন করা হয় সেই মুহূর্তেই তোর বাড়িতে কারেন্ট চলে আসে, কারণ ইলেকট্রিক কারেন্টটা এইরকম ভেলোসিটি নিয়ে যাতায়াত করে। ওকে, তো ব্যাপারটা বোঝা গেল যে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে কীভাবে
এই ভেলোসিটি নিয়ে চলে, এখানে কোনো ক্যালকুলেশন নেই, জাস্ট এই ভ্যালুটা জানতে হবে যে কি কীরকম ভেলোসিটি নিয়ে। না, রেজিস্ট্যান্স দিয়ে আটকানো, দেখ রেজিস্ট্যান্স কি করবে, রেজিস্ট্যান্স কিন্তু ভেলোসিটি আটকায় না, ঠিক আছে। এখানে মানে তুই জল খাচ্ছিস, কেউ তোর গলাটা চেপে ধরলো, তাহলে জল তুই খাবি, বাট জলের পরিমাণটা অল্প যাবে। ঠিক সেম টু সেম গল্প, তুই ধর একটা পাইপ দিয়ে জল যাচ্ছে, নরম পাইপ, তুই পাইপটাকে চেপে ধরলি, গলার ভিতর দিয়ে তোর জল নামছিল, তুই ঠিক পাইপ দিয়ে জল যাচ্ছিল, তুই পাইপটাকে চেপে ধরলি, তাহলে কি জল যাওয়া বন্ধ হয়ে যাবে? নিশ্চয়ই না, জল যাবে, ভেলোসিটি এক্ষেত্রে কমবে না, কারণ এই ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি বা এতটাই বেশি হয়, ভেলোসিটি কমবে না, ভেলোসিটি একই থাকবে, অ্যামাউন্ট কমে যাবে। তুই ভাব, মানে তুই তোর গলাটা যদি কেউ চেপে ধরে, তুই জল খাচ্ছিলি, তুই যতটা জল আগে তুই এক ঢোকে যতটা জল খেতে পারছিলি, এখন কিন্তু আর ততটা জল খেতে পারবি না। মানে গলা চেপে ধরা, মানে আমি সেরকম গলা চেপে ধরার কথা বলছি না, তাহলে কিন্তু তুই পারবি না জল খেতে। আর ওই পাইপটার কথা ভাব, পাইপটার ভিতর থেকে যখন জল যাচ্ছে, একটা হাই স্পিডে জল যাচ্ছে, যদি পাইপটাকে চেপে ধরিস, পাইপটার ভিতর দিয়ে কিন্তু জল যাওয়াটা, ফ্লোর পরিমাণটা কমে যাবে, মানে আই যেটাকে আমরা কারেন্ট ফ্লো বলছি, সেইটা ডিক্রিজ করে যাবে, বাট কারেন্ট যাওয়া কিন্তু বন্ধ হয়ে যাবে না, যেটা আমাদের ফ্যানের রেগুলেটরে করা হয়। রেজিস্ট্যান্স বাড়িয়ে দিয়ে ফ্লোটাকে কমিয়ে দেওয়া হয়, বাট তার মানে কি আমি সুইচ দিলে ফ্যান দেখতে অন হয়? তা নিশ্চয়ই না, সুইচ দিলে ফ্যান তখনই অন হয়, ফ্যানের স্পিডটা কমে যায়, কেন না, কারণ ফ্লোটা কমে গেছে। ওকে, তো নেক্সট পেয়ে যাচ্ছি, এবার আমরা পড়বো মোবিলিটি অফ ফ্রি ইলেকট্রন। তো হেডিং করি মোবিলিটি অফ ফ্রি ইলেকট্রন। না, মোবিলিটি মানে হচ্ছে তোর মানে যেটা বাংলায় বললে হয় সচলতা। সচলতা মানে হচ্ছে কতটা ছুটে ছুটে যাবে, বা কতটা সুইফট কাজ করবে, বা সুইফটনেস কতটা, সেটা আমরা ক্যালকুলেট করব ইলেকট্রনের মোবিলিটি, ইলেকট্রন কতটা সুইফট কাজ করছে। তো আমি কোন একটা হোমোজিনিয়াস একটা লেন্থ হচ্ছে এল, এল আমরা নিচ্ছি লেন্থ, এল লেন্থের একটা হোমোজিনিয়াস কোন একটা কন্ডাক্টর নিচ্ছি, হোমোজিনিয়াস মানে সব জায়গায় সেম ডেন্সিটি, আর যার দুপাশে আমি ভি ভোল্টেজ ডিফারেন্স অ্যাপ্লাই করছি, দ্যাট ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্স। আর এটাকে কোন একটা মানে এই এর জন্য তোর কোন একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, তো আমি সেটাকে ধরে নিচ্ছি হোমোজিনিয়াস ইলেকট্রিক ফিল্ড, হেটারোজিনিয়াস ইলেকট্রিক ফিল্ড হলে অসুবিধা নেই। তো সেক্ষেত্রে আমরা জানি ই ইকাল টু ভি বাই আই, ঠিক আছে। ই হচ্ছে তোর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইকাল টু ভি বাই আই, ঠিক আছে। এটা আমি ওই তোর ইয়ে চ্যাপ্টারে কিন্তু পড়েছি, তোর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির সঙ্গে তোর সরি এটা আই কেন, এটা এল, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির সঙ্গে তোর পোটেনশিয়ালের যে বা পোটেনশিয়াল ডিফারেন্সের যে রিলেশন, যেটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে, ফর ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, সেক্ষেত্রে এটা হয়, এটা আমরা ওই চ্যাপ্টারে দেখেছি। তাহলে আমরা কোন একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে যে ফ্রি ইলেকট্রন, সেই ফ্রি ইলেকট্রনের পরে অ্যাক্টিং ফোর্স, সেটা কত হবে? ফোর্স অ্যাক্টিং অন ফ্রি ইলেকট্রন অন free electron in a conductor, in a conductor, that is F equal to charge of electron and
ইন্টেন্সিটি অফ দ্য ইলেকট্রিক ফিল্ড। এটা আমরা জানতাম এফ ইকাল টু কি ছিল সেই কিউ ইন্টু ই, এরকম ফর্মুলা ছিল স্ট্যাটিক ইলেকট্রিসিটি চ্যাপ্টারে। এবার এখানে কিউটা কি, স্মল ইর সঙ্গে সমান। তাহলে এবার আমরা যদি ইটাকে এখানে বসাই তাহলে সেটা কত আসবে, ই ইন্টু ভি বাই এল, সো দ্যাট গোজ টু ই ভি বাই এল, এটা আসছে। তাহলে এবার এটা কি, ফোর্স, দ্যাট ইজ ফোর্স ইকাল টু এম এ হচ্ছে অ্যাক্সিলারেশন, ইভি বাই এল, তাহলে অ্যাক্সিলারেশন কত, ইভি বাই এম এল, দ্যাট ইজ দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য ইলেকট্রন। ওকে, তো এডি করে দিচ্ছি, acceleration of free electron, that's equal to ev by ml, that is acceleration। ঠিক আছে, এখানে m হচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন, যে m এর ভ্যালুটা আমরা জানি যে 9.1 ইন্টু 10⁻31 কেজি, এটা হচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন। তো এবার এখানে এটা হলো ফ্রি ইলেকট্রনের যে অ্যাক্সিলারেশন সেটা। এবার তোর ওই যে যে কি বলে ওটাকে, একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যাচ্ছে, তো সেই কন্ডাক্টরটার মধ্যে দিয়ে যাওয়ার সময় সেই কন্ডাক্টরটার যে অন্যান্য অ্যাটমগুলো, সেই অ্যাটমগুলোতে এরপরে একটা ফ্রিকশনাল ভেলোসিটি হোক বা ভিসকুয়াস ফোর্স হোক সেটা দেবে। এবং আমরা ক্লাস 11-এ পড়েছি যে কোনো একটা এরকম কোনো মোশন যদি হয়, সেখানে যদি যে মোশনটা হচ্ছে মোশনের অপোজিটে যদি কোনো ফ্রিকশনাল ফোর্স বা ভিসকুয়াস ফোর্স অ্যাপ্লাইড হয়, তাহলে সেই ফোর্সটা, এটা হলো আমি নাম দিচ্ছি ধর রেজিস্টিভ ফোর্স এফ আর ইজ প্রপোর্শনাল টু দি ভেলোসিটির সঙ্গে। এখানে দুটো ভি আছে, কিন্তু আমি এটাকে স্মল ভি করে দিচ্ছি, এরকম করে একটুখানি ঘুরিয়ে দিচ্ছি, কারণ যাতে ডিফারেন্সটা বুঝতে পারিস। ওটা কিন্তু তোর পোটেনশিয়াল ডিফারেন্স, আর এটা কিন্তু ভেলোসিটি। তো তাহলে এই রেজিস্টিভ ফোর্সটা ইজ ইকুয়াল টু সাম কে ইন্টু রেজিস্টিভ ভেলোসিটি। ওকে, এটাই হবে, যেখানে কে ইজ এ কনস্ট্যান্ট আর ভি ইজ দি ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন। আচ্ছা, তাহলে এখানে এবার যদি কিনা কোনো একটা ইলেকট্রনকে তোর ইকুইলিব্রিয়ামে থাকতে হয়, তাহলে এই ফোর্স আর এই ফোর্সকে সেম হতে হবে। তো মানে আলটিমেটলি বলতে গেলে এই ফোর্স আর এই ফোর্সকে ইকুয়াল হতে হবে। তো ফর ইকুইলিব্রিয়াম কন্ডিশন আমরা কি পাচ্ছি, ই দ্যাটস ইকুয়াল টু কে ভিডি, মানে ভিডি হচ্ছে তোর ডিপ ভেলোসিটি, আমি ডির জায়গায় ভিডি বসালাম। তাহলে এখান থেকে ভিডি কত আসছে, ভিডি আসছে ই বাই কে। তো এখান থেকে আমি এই ই বাই কেটাকে মিউ ধরছি, মিউ ই। তো যেখানে মিউ হচ্ছে ই বাই কে, এইটাকেই বলা হয়, এই কোয়ান্টিটিটাকেই বলা হয় মোবিলিটি অফ ফ্রি ইলেকট্রন। ওকে, তো এখানে তুই এই ডেফিনেশনটা এরকমভাবে দিতে পারবি যে এটা ধর তাহলে আসলো ভিডি ইকাল টু মিউ ইন্টু ই, এটা আসলো। তুই যদি এখানে ই ইকাল টু 1 বসাস, তাহলে ভিডি ইকাল টু কি, মিউ, ভিডি ইকাল টু মিউ। তুই এখান থেকে ডেফিনেশন দিতে পারবি কোন একটা মেটালিক কন্ডাক্টর, তার ভিতরে কোন একটা, তুই ই ইকাল টু 1 বসিয়েছিস, ই ইকাল টু 1 মিনস ইউনিট, এটা একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড যদি অ্যাপ্লাই করা হয় কোন একটা মেটালিক কন্ডাক্টরের ভিতরে ইন্টারনাল পোর্শনে, তাহলে ফ্রি ইলেকট্রন যেগুলো রয়েছে সেগুলো একটা ফিক্সড ড্রিপ ভেলোসিটি পাবে যদি আমরা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড দিই। সেই যে ফিক্সড ড্রিপ ভেলোসিটি পাচ্ছে, সেই ড্রিপ ভেলোসিটিটাকে আমরা বলবো মোবিলিটি অফ ফ্রি ইলেকট্রন। এবার তুই এই মোবিলিটি অফ ফ্রি ইলেকট্রনের যে ইউনিট, সেটা তুই বের করতে পারিস। মোবিলিটি অফ ফ্রি ইলেকট্রনের উপরে কি আছে, উপরে দেখ এখানে মিউ ইকাল টু তুই পাচ্ছিস ড্রিপ ভেলোসিটির যদি ইউনিট ভাবিস, দ্যাট ইজ
এটা কি এসআই ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড, ইট ইজ দ্য ভেলোসিটি। আর ইর ইউনিট হচ্ছে ভেলোসি ভোল্ট পার মিটার। ইর ইউনিট ভোল্ট পার মিটার, ওই ইর চ্যাপ্টারে কিন্তু আমি বলেছি। তো তাহলে এখান থেকে আমি মিউ কত পাচ্ছি, এখান থেকে আমি মিউ পাচ্ছি ভিডি বাই ই। তো ইউনিট বসিয়ে দিলে কত আসছে, মিটার পার সেকেন্ড বাই ভোল্ট পার মিটার। তো চলে আসছে মিটার স্কোয়ার পার ভোল্ট ইন্টু সেকেন্ড, দ্যাট ইজ দ্য এসআই ইউনিট অফ কি না মোবিলিটি অফ ফ্রি ইলেকট্রন। দেখ এই পর্যন্ত বুঝতে কোনো রকম অসুবিধা থাকলে বল। এবার আমরা আগের দিনের ক্লাসে আমরা পড়েছি ফ্রি ইলেকট্রন, না আগের দিনের ক্লাসে আমরা পড়েছি ওহমস ল। আজকের ক্লাসে আমরা ড্রিফট ভেলোসিটি অফ ফ্রি ইলেকট্রন বললাম। তো এবার এদের মধ্যে যে রিলেশন সেটা আমরা কি দেখব। তো হেডিং করছি ড্রিফট ভেলোসিটি বা ড্রিফট, ড্রিফট বলতে যেটাকে বোঝায়, আর ড্রিফট ভেলোসিটি অফ ফ্রি ইলেকট্রন electrons and Ohm's law. ড্রিফট ভেলোসিটি অফ ফ্রি ইলেকট্রনের সঙ্গে ওহমস লটা কিভাবে রিলেটেড, দেখ আমরা একটু আগে পেলাম যে ভিডি ইকাল টু আই বাই এন ই এ। আচ্ছা, আবার আমরা পেয়েছি ভিডি ইকাল টু ই বাই কে। এবার আমি যদি ইর জায়গায় ভ্যালু বসিয়ে দিই, ইকুয়াল টু ছিল ভি বাই এল, তাহলে ই ভি বাই কে এল এটা পাচ্ছি। তো আমরা যদি এখন এই দুটোকে ইকুয়াল করে দিই তাহলে আমরা কি পাবো, ই ভি বাই কে এল দ্যাটস ইকুয়াল টু আই বাই এন ই এ। এখান থেকে যদি আমি ভি বের করি তাহলে কত পাবো, কে বাই এন ই স্কোয়ার ইন্টু এল বাই এ ইন্টু আই এটা পাবো। তো দেখ আমরা জানি যে যদি কোনো একটা ফিক্সড লেন্থ কন্ডাক্টর তোর কাছে আছে, ধর লেন্থটা এল, এবং লেন্থটা ধর তুই ফিক্সড করে দিলি মানে কনস্ট্যান্ট, এবং ক্রস সেকশনাল এরিয়াটাকেও তুই ফিক্সড করে দিলি মানে কনস্ট্যান্ট। এই দুটো যদি তুই করে দিস তাহলে এই পোর্শনটা ফিক্সড হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু তুই পেয়ে যাচ্ছিস ভি ইজ প্রপোর্শনাল টু আই, যেটা আমাদের ওহমস ল যেটা আমাদেরকে বলেছে। ওহমস ল তো এটাই বলে ভি ইজ প্রপোর্শনাল টু আই। তখন এইটা কিন্তু অ্যাজ এ রেজিস্ট্যান্স কাজ করে, এবং রেজিস্ট্যান্স না ওই রেজিস্টিভিটি বা স্পেসিফিক রেজিস্ট্যান্স যেটা আমরা পড়েছিলাম সেটাই কাজ করবে। কি করে কাজ করছে দেখ, আমরা আরেকটা জিনিস জানি যে স্পেসিফিক রেজিস্ট্যান্স রো হলে আর ইকাল টু রো এল বাই এ, আর ভি ইকাল টু আই আর ছিল তোর ম্যাথমেটিক্যাল ফর্ম অফ ওহমস ল। তো সেখানে যদি এটা বসিয়ে দিই তাহলে ভি ইকাল টু রো এল বাই এ ইন্টু আই, রো এল বাই এ ইন্টু আই। এবার যদি তুই এটার সঙ্গে এটাকে কম্পেয়ার করিস তাহলে তুই কি পাচ্ছিস দেখ, তাহলে তুই পাচ্ছিস রো ইকাল টু কে বাই এন ই স্কোয়ার। মানে এইখানে এই রো যে রোল প্লে করছে এখানে কে এন বাই ই স্কোয়ার সেই রোল প্লে করছে। এটা হলো দ্যাট ইজ দ্য ম্যাথামেটিক্যাল, দ্যাট ইজ দ্য এক্সপ্রেশন অফ স্পেসিফিক রেজিস্টিভিটি। আর একটা ছিল তোর কন্ডাক্টিভিটি বা রেজিস্টিভিটি কন্ডাক্টিভিটি যেটা ছিল, কন্ডাক্টিভিটিকে আমরা সিগমা দিয়ে লিখেছিলাম আগের দিন, দ্যাট ইজ ওয়ান বাই রো। মানে এটা উল্টে যাবে, দ্যাট ইজ এন ই স্কোয়ার বাই কে, দ্যাট ইজ দ্য ম্যাথমেটিক্যাল ফর্ম অফ কন্ডাক্টিভিটি। তো এইগুলোও কিন্তু আমরা দেখ এই বল বল কার ভ্যালুটা, হুম কোথায় রো, আমি বসাইনি, আমি এইটার এইটাকে কম্পেয়ার করেছি, কম্পেয়ার করে রোর ভ্যালুটা বের করেছি। তাহলে আমরা দেখলাম রেজিস্টিভিটি
বা তোর কন্ডাক্টিভিটি যাই বলিস, দোজ আর ডিপেন্ডস আপন এন। এন ইজ দি নাম্বার ডেন্সিটি অফ ইলেকট্রন বা নাম্বার অফ ইলেকট্রন ইন ইউনিট ভলিউম। আমরা যেটার কথা আলোচনা করি সেটা কিন্তু এই নাম্বার ডেন্সিটির উপর ডিপেন্ড করছে। তো তার মানে নাম্বার ডেন্সিটি যদি বাড়ে, এখানে দুটো জিনিস দেখ, কন্ডাক্টিভিটি ইজ প্রপোর্শনাল টু নাম্বার ডেন্সিটি, মানে নাম্বার ডেন্সিটি যদি বাড়ে কন্ডাক্টিভিটি বাড়বে, বাট রেজিস্টিভিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু নাম্বার ডেন্সিটি। তার মানে নাম্বার ডেন্সিটি যদি বাড়ে রেজিস্টিভিটি কিন্তু কমবে। ওকে, দেখ যদি কোনো জায়গায় কোনো রকম অসুবিধা হয় বল। অসুবিধা নেই? ওকে, লিখে নে। এগুলো দিয়ে মেনলি জয়েন্ট এন্ট্রান্সে নিউমেরিক্যালস দেয় কিন্তু, ঠিক আছে? তো আমি একটা নিউমেরিক্যালস দেখাচ্ছি। ধর তোর কাছে কোনো একটা ওয়্যার আছে, যে ওয়্যারটার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এ ইকাল টু 1 মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে? এবং এই ওয়্যারটার মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার, ঠিক আছে? তাহলে এটা 1 মিলিমিটার স্কোয়ার ক্রস সেকশনাল এরিয়ার কোনো একটা কন্ডাক্টিং ওয়্যার রয়েছে, সেই ওয়্যারের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। এবং এই যে ওয়্যারটা, এই ওয়্যারটার যে ফ্রি ইলেকট্রন ডেন্সিটি, যেটাকে আমরা এন দিয়ে একটু আগে ডিনোট করছিলাম, দ্যাট ইজ 8 × 10⁻28 পার মিটার কিউব, মানে 1 মিটার কিউবে এতটা করে ইলেকট্রন আছে। তাহলে তোকে এখানে অ্যাভারেজ ড্রিফট ভেলোসিটি বের করতে হবে, ঠিক আছে? মানে ভিডি বের করতে হবে। তো তাহলে কি কি দেওয়া আছে? যেগুলো দেওয়া আছে আমি এখানে লিখে দিয়েছি। ভিডির ফর্মুলা কি? I/NEA। আই তোর জানা 1, এন তোর জানা 8 × 10⁻28, ই আমাদের নোন ভ্যালু 1.6 × 10⁻−19, আর এ হচ্ছে 1 মিলিমিটার। মিলিমিটার থেকে এটাকে নিয়ে যেতে হবে কোথায়? এটা আমরা কোন ইউনিটে করছি? মিটারে নিয়ে যেতে হবে। তো তার মানে 10⁻⁻6, এটা ক্যালকুলেট করলে যেটা আসবে দ্যাট ইজ দ্য ভেলোসিটি, তো অত মিটার পার সেকেন্ড। এটা ক্যালকুলেট করে নিবি, যেটা আসবে অত মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পারলাম যে কিভাবে নিউমেরিক্যালগুলো। ওকে, কোনো অসুবিধা থাকে বল। মাইনাসটা জাস্ট সাইন বোঝায়, মাইনাসটা অন্য কিছুই নয়। মাইনাসটা তোকে বোঝাবে যে কি সাইন, মানে পজিটিভ না নেগেটিভ। বাট আমরা এখানে শুধুমাত্র ভ্যালুটা নিতে মানে চাই, আমরা ভ্যালু ছাড়া অন্য কিছু, জাস্ট ভ্যালু কতটা, সেটাই। ওকে, আমরা এবার যেটা করব, কার্বন রেজিস্ট্যান্স। নেক্সট হেডিং, কার্বন রেজিস্ট্যান্স নয়, কার্বন রেজিস্টর। কার্বন রেজিস্টর। আমরা জানি যে আমরা এই যে এর আগে যে আলোচনাটা করলাম, সেই আলোচনা থেকে আমরা বুঝতে পারছি যে যে সমস্ত মেটালগুলো আমরা পাই বা নন মেটালগুলো, যেগুলো নন মেটাল, যেগুলো কন্ডাক্টর নয় মানে ইনসুলেটার, সেগুলোর তো রেজিস্টিভিটি বিভৎস রেজিস্টিভিটি। তো সেই রেজিস্টিভিটির জন্যই কিন্তু তার মধ্যে দিয়ে কোনো রকম ফ্লো হয় না। আর মেটালগুলোর রেজিস্টিভিটি তুলনামূলক কম, সেই জন্যই তার ভিতর দিয়ে ফ্লোটা হয়। তার মানে আমরা যার ভিতর দিয়ে ফ্লো হচ্ছে তার কিন্তু একটা রেজিস্টিভিটি পাবো, বা আমাদের সব চারপাশে যেগুলোই আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকেরই কিছু না কিছু রেজিস্টিভিটি আছে। মানে তার ভিতর দিয়ে যখন ফ্লো হবে সে কতটা রেজিস্ট করবে সেই ফ্লোটাকে, দ্যাট ইজ রেজিস্টিভিটি। এবার কথা হচ্ছে যে আমরা কিন্তু রেজিস্টিভিটি মাপতে পারি। রেজিস্টিভিটি মাপার জন্য ওহমস ল কাটালেই আমরা রেজিস্টিভিটি মাপতে পারবো। ভি আর আই যদি বের করে নিতে পারি, তার রেশিও করে আমরা কিন্তু রেজিস্টিভিটি মাপতে পারবো। বাট প্রশ্ন হচ্ছে, ধর আমি কোনো এক জায়গায় আমার একটা 5 ওহম লাগবে। এবার আমি তো আমার চারপাশে যে ওয়্যারগুলো আছে সেই ওয়্যারগুলোর রেজিস্টিভিটি মেপে মেপে মেপে, 5 ওহম 10 ওহম 20 ওহম 30 ওহম 40 ওহম 50 ওহম 60 ওহম 70 ওহম 80 ওহম 90 ওহম 100 ওহম 200 ওহম 300 ওহম 400 ওহম 500 ওহম 600 ওহম 700 ওহম 800 ওহম 900 ওহম 1000 ওহম 2000 ওহম 3000 ওহম 4000 ওহম 5000 ওহম 6000 ওহম 7000 ওহম 8000 ওহম 9000 ওহম 100 ওহম 200 ওহম 300 ওহম 400 ওহম 500 ওহম 600 ওহম 700 ওহম 800 ওহম 900 ওহম 1000 ওহম 2000 ওহম 3000 ওহম 4000 ওহম 5000 ওহম 6000 ওহম 7000 ওহম 8000 ওহম 9000 ওহম 100 ওহম 200 ওহম 300 ওহম 400 ওহম 500 ওহম 6000 ওহম 7000 ওহম 8000 ওহম 9000 ওহম 100 ওহম 200 ওহম 300 ওহম 400 ওহম 500 ওহম 6000 ওহম 7000 ওহম 8000 ওহম 9000 ওহম 100 ওহম 200 ওহম 300 ওহম 400 ওহম 500 ওহম 6000 ওহম
5 ওহম নাও পেতে পারি। এবার তখন তুই বলতে পারিস যে হ্যাঁ আমি 5 ওহম পেলাম না, বাট 5টা 1 ওহম পেলাম, তাহলে আমি সিরিজের সাথে রেখে কানেক্ট করে দেবো, 1+1+1+ এরকম করে 5টা 1+5 হয়ে যাবে, তাও তো হয়। হ্যাঁ হয়, অবশ্যই হয়। বাট এরকম ভাবে তো ল্যাবে কাজ করা যায় না। ল্যাবে কাজ করতে গেলে তোকে স্পেসিফিক রেজিস্ট্যান্স দরকার হয়, 5 ওহমের তো রেজিস্ট্যান্স লাগবে। তো সেই রেজিস্ট্যান্সগুলো, জিনিসগুলো এমনি ছোট ছোট হয় দেখতে, তুই যদি রেজিস্ট্যান্স গুগলে সার্চ করিস ইমেজ মোডে নিয়ে, হ্যাঁ খুবই ছোট ছোট হয়। তো ওর গায়ে যদি কেউ 5 ওহম লেখে, তাহলে সে মানে মোটা চশমা দিয়ে দেখতে হবে না আতস কাচ দিয়ে দেখতে হবে যে ওর গায়ে কত লেখা আছে। তো সেই জন্য কি হয়, কালার কোডিং করা হয়। একটা রেজিস্ট্যান্স মেনলি দেখতে হয় দুটো মাথা একটু মোটা হয়, আহ, এরকম দেখতে হয়। এখান থেকে একটা ওয়্যার বের হয়, এখান থেকে একটা ওয়্যার বের হয়। এবার এর উপরে 4টে দাগ থাকে, ঠিক আছে? তো আমি প্রথম দাগটা দিচ্ছি, ধর সাপোজ ব্ল্যাক, এখানে একটা ব্ল্যাক স্ট্রিপ আছে। সেকেন্ডটা দিচ্ছি আমি ধর রেড, এখানে ধর একটা রেড স্ট্রিপ আছে। থার্ডটা দিচ্ছি ধর আমি গ্রিন, এখানে ধর একটা গ্রিন স্ট্রিপ আছে। আর ফোর্থটা দিচ্ছি ধর আমি সাপোজ ব্রাউন মতো দিচ্ছি, হালকা ব্রাউন হবে। তো ধর এটা হালকা, আমি এটা ব্রাউন মতো দিচ্ছি, ঠিক আছে? তো এটা হলো এ, এটা হলো রেডটা বি, এটা হলো সি, আর এটা হলো ডি। এবার এই কালার কোডিং থেকে এই যে রেজিস্ট্যান্সের ভ্যালু বের করার একটা রুল আছে। তো সেই রুলটাই আমরা শিখবো এবার, ঠিক আছে? তো আমি হেডিং করছি যে কালার কোড, কালার কোড অফ কার্বন রেজিস্টার, রেজিস্টার্স। আচ্ছা, এটার জন্য আমাকে একটা চার্ট বানাতে হবে। আমি 0 থেকে 9 মানে 10টা নেব। 1 2 3 4 5 6 7 8 9 10, আর একটা নিচে দাগ দিলাম, আমার যেরকম উপরে একটা নিয়ে নিচ্ছি, ধর উপরে একটা নিয়ে নিলাম, এই। তো এখানে নাম্বার, আর এখানে কালার। নাম্বার 0 1 2 3 4 5 6 7 8 9। কালার ব্ল্যাক, তুই পুরো লিখে নে, আমি শর্ট ফর্ম লিখছি। ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, গ্রে, হোয়াইট। সব কটা লিখে নে। ওকে, তো এবার যেটা করতে হয়, এখানে প্রথম 3টে যে স্ট্রিপ আছে, এ যে স্ট্রিপটা আছে, ওই স্ট্রিপ এর সঙ্গে অ্যাসোসিয়েট নাম্বারটা কত বল, বের করার প্রসেসটা আমি বলছি। এই স্ট্রিপের সঙ্গে অ্যাসোসিয়েট নাম্বারটা কত? তাহলে এ স্ট্রিপের সঙ্গে অ্যাসোসিয়েট নাম্বারটাকে প্রথমে বসাতে হবে, দ্যাট ইজ 0। সেকেন্ড বি যে কালারটা আছে তার সঙ্গে অ্যাসোসিয়েট নাম্বারটা কত? 2। তো সেটাকে বসাতে হবে। আহ, দাঁড়া 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 ওয়েট কর। সি যে স্ট্রিপটা রয়েছে, সেই স্ট্রিপটার সঙ্গে অ্যাসোসিয়েট নাম্বারে টা কত, ততগুলো 0 বসাতে হবে। এবার বল, তাহলে 5টা 0। ওকে, ততগুলো 0 বসাতে হবে। এটাই এত ওহম হলো এই রেজিস্ট্যান্সের ভ্যালু। ব্যাপারটা বোঝাতে পারলাম? এটাই রুল। এ কালার, এই যে কালার কোডিং অফ কার্বন রেজিস্ট্যান্সের রুল বের করার রুল হচ্ছে এটা,
যে এখন আমি ডিটা বলিনি, ডিটা বলবো। আহ, এর এই এ যে কালারটা তার নাম্বারটা বসাও, বি যে কালারটা তার নাম্বারটা বসাও, সি যে কালারটা ততগুলো জিরো বসাও। ডির কথাটা আমি পরে বলছি। ওকে, এ পর্যন্ত দেখ কোনো রকম অসুবিধা আছে কিনা। মানে ডির কালারটা আমি এখানে ব্রাউন দিয়েছি, এটা ব্রাউন নয়, ঠিক আছে, এটা ব্রাউন নয়, এটা এটা ডির দুটো কালার হতে পারে, ঠিক আছে। এক হতে পারে ডি গোল্ডেন, ডির কালার কিন্তু এর মতো থাকবে না। আর দুই হতে পারে সিলভার। এই দুটো, মানে এখানে আমি সিলভারটা দেখানোর চেষ্টা করেছিলাম, যাই হোক। এবার এই দুটো, এই ডি থেকে মেনলি জানা যায় যে ওই রেজিস্ট্যান্সের ম্যাক্সিমাম এরর কত হতে পারে, ঠিক আছে। তো যদি গোল্ডেন হয় তাহলে 5%, আর যদি সিলভার হয় তাহলে 10% এরর থাকবে। ওকে, এবং এটাকেই বলা হয় ওই রেজিস্ট্যান্সের টলারেন্স, এটাকেই বলা হয় রেজিস্ট্যান্সের টলারেন্স, ঠিক আছে। এবং যদি কিনা অনেক রেজিস্ট্যান্স আছে যে ক্ষেত্রে ওই ডিটা, ডি যে স্ট্রিপটা, ওই স্ট্রিপটা থাকেই না, যদি না থাকে তাহলে সেখানে 20%, টলারেন্স হচ্ছে 20%, ঠিক আছে। ব্যাপারটা বুঝতে পারলাম। তো এবার একটা প্রবলেম দিচ্ছি। প্রবলেমটা হচ্ছে যে কোনো একটা রেজিস্ট্যান্স আছে, তার এই এবিসিডি যে চারটে স্ট্রিপ, চারটি স্ট্রিপ হচ্ছে ইয়েলো, ভায়োলেট, রেড আর সিলভার, এই চারটে স্ট্রিপ আছে। তো তোকে বলতে হবে রেজিস্ট্যান্সের ভ্যালু কত, বল। আচ্ছা, 4700 ওহম। তাহলে মানে আমরা এটাকে লিখতে পারি 4.7 কিলো ওহম। ওকে, এবার এখানে বল টলারেন্সটা কত পার্সেন্ট। এখানে টলারেন্স, এটা সিলভার, সিলভার 10% টলারেন্স। তাহলে এবার বল এর 10% কত হয়। ওর যদি 10% কত হচ্ছে, কত হবে বল। অত বাই 10 × 100 নয়, অত বাই, আচ্ছা হ্যাঁ, অত বাই 10 × 100, হ্যাঁ হ্যাঁ, বল বল কত হবে। 47,000। পার্সেন্টেজ বের করার রুল হচ্ছে অত গুণ 10/100, 470 ওহম। তাহলে এতটা হলো টলারেন্স বা এতটা হলো এরর। তার মানে এর সঙ্গে এর থেকে এটা বিয়োগ করব, 4700 থেকে 470 বাদ দে, বল কত হচ্ছে। এটা এই সাবস্ট্রাকশন কত হচ্ছে। 4230। আর এর সঙ্গে ওটা যোগ করলে কত হচ্ছে। 5170। এই যে রেজিস্ট্যান্স রেঞ্জটা আমরা পেলাম, যে 4230 থেকে 5170 ওহম, এর মধ্যের যে কোনো একটা রেজিস্ট্যান্স হতে পারে এই রেজিস্ট্যান্সটা। এটাই হচ্ছে ডি বোঝাচ্ছে। ডি যে কালারটা ছিল সিলভার, সিলভার মানে 10% টলারেন্স, সেটা বোঝাচ্ছে যে এই রেঞ্জের মধ্যে যে কোনো একটা রেজিস্ট্যান্স হবে এটা। দেখ বোঝা গেল কিনা। তবে মেনলি আমরা এটাকে অতটা ইম্পর্টেন্স দিই না, তবে যদি তুই ডিটাকে ইম্পর্টেন্স দিস তাহলে তোকে এইরকম ভাবে ক্যালকুলেট করতে হবে। দেখ ব্যাপারটা কিনা তোর কাছে। ঠিক আছে। তো নেক্সট আমরা পেজ তাহলে চেঞ্জ করছি। এবার আমরা যাব, যেটা পড়বো সেটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এ সেল, সেল
and lost volt. ওকে, তো ধর আমি কোনো একটা রেজিস্ট্যান্স নিয়েছি, রেজিস্ট্যান্সটাকে কোনো একটা সার্কিটে কোনো একটা ব্যাটারির সাথে কানেক্ট করেছি। তো এটা ই হচ্ছে এর ইলেকট্রোমোটিভ ফোর্স। এর একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আর থাকবে মাইনাস প্লাস, তার মানে প্লাস থেকে কারেন্টটা বের হয়, এই দিকে যাবে, এই দিকে যাবে, এই যাবে, এই ফিরে আসবে। এই রেজিস্ট্যান্সটা হচ্ছে আর। এখানে আমি দুটো পয়েন্ট ধরছি, একটা পয়েন্ট হচ্ছে এ, একটা পয়েন্ট হচ্ছে বি। ওকে, তো এই ইন্টারনাল রেজিস্ট্যান্স কি, একটা সেল, সেটা কি দিয়ে তৈরি, তার মধ্যে ইলেকট্রোলাইটস থাকে। তারপরে তুই যদি অরিজিনাল সেল দেখিস, সেই সেলের মধ্যে কিন্তু, আমি ক্লাসে রয়েছে, অনলাইন ক্লাসে, আমি ক্লাস শেষ করে ফোন করে নিচ্ছি। হ্যাঁ, আমি কালকে রাত্রেও খুলেছে, কালকে রাত্রে আমি খুলেছে। আমি কালকে রাত্রে ব্রাউজার দিয়ে খুলেছিল কিন্তু। আচ্ছা, আমি 8টায় ক্লাস শেষ হবে, আমি খুলে তোকে জানাই। হুম হুম। আচ্ছা, এবার দেখ, ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে ওই, তুই যদি একটা অরিজিনাল ব্যাটারি ভাঙিস, তাহলে ওর ভিতরে তুই ইলেকট্রোলাইট হিসাবে আমরা যেভাবে মানে বইয়ে পড়ি যে একটা লিকুইড, সেই লিকুইড কিন্তু থাকে না ওখানে। ওই মানে সালফিউরিক অ্যাসিডে ভেজানো ন্যাকড়া ট্যাকড়া ভরে দেয় ওর ভিতরে, ঠিক আছে, মানে কাপড় টাপড় ভরে দেয়। ওইভাবে সালফিউরিক অ্যাসিড কিন্তু থাকে না। যদি ওরকম সালফিউরিক অ্যাসিড থাকতো, তাহলে ব্যাটারি কাত হলে সালফিউরিক অ্যাসিড বেরিয়ে আসতো। এবার ওই যে সাবস্ট্যান্সটা ওর ভিতরে ভরা রয়েছে, সেই সাবস্ট্যান্সটা কিন্তু তোর কি করে, একটা রেজিস্টিভিটি দেয়, দ্যাট ইজ ইন্টারনাল রেজিস্ট্যান্স। ওকে, তাহলে এটাকে স্মল আর দিয়ে ডিনোট করা হয়। তাহলে এই সার্কিটে, হ্যাঁ, সেই জন্যই তো কারেন্টটা, যে সালফিউরিক অ্যাসিডের মধ্যে ইলেকট্রিসিটি পাস করালে ইলেকট্রোলাইসিস ঘটবে, সেটা ডিকম্পোজ হয়ে যাবে। এই তো ব্যাটারির মেন ফাংশন। আচ্ছা, এবার দেখ, এই সার্কিটে দুটো রেজিস্ট্যান্স আছে, একটা হলো ক্যাপিটাল আর, একটা হলো স্মল আর। রেজিস্ট্যান্স সিরিজে আছে না প্যারালালে আছে? কিসে আছে? এই দুটো রেজিস্ট্যান্স সিরিজে আছে না প্যারালালে আছে? দেখে মনে হচ্ছে প্যারালালে আছে, কিন্তু এটা প্যারালালে নেই, কারণ এটা সিরিজেই আছে। তুই যদি এখান থেকে কোনো এক জায়গা থেকে কেটে দিস তারটাকে, তাহলে দেখ এটা লম্বা হয়ে যাবে। এটা হলো ক্যাপিটাল আর, এই জায়গাটা চলে আসবে ব্যাটারি, এটা হলো স্মল আর। তাহলে এটা কিন্তু সিরিজে আছে, এটা মোটেও প্যারালালে নেই। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। এটা সিরিজে যদি থাকতো, এই প্যারালালে যদি থাকতো, তাহলে তো এই রকম দুটো পয়েন্টের ক্ষেত্রে আমরা দেখতাম। বাট সেরকম তো কোনো কিছু নেই আমাদের। দুটো ইনিশিয়াল পয়েন্ট, টার্মিনাল পয়েন্ট কি সেম, নাকি একটা ইনিশিয়ালের সঙ্গে আরেকটা টার্মিনাল জোড়া, একটা ইনিশিয়ালের সঙ্গে আরেকটা টার্মিনাল জোড়া? তো দ্যাট ইজ সিরিজ, নট প্যারালাল। তাহলে কারেন্ট কত? কারেন্ট হচ্ছে টোটাল ইলেকট্রোমোটিভ ফোর্স বাই রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স তো কোনাকুনি গুণ কর, ই ইকুয়াল টু আই আর প্লাস আই আর। এবার আমরা যেটা জানি অ্যাকর্ডিং টু ওহমস ল, ভি ইকুয়াল টু আই আর, তো আমরা ই ইকুয়াল টু আই আর প্লাস ভি বসাতে পারি। তাহলে ভি কত আসছে? ভি ইকুয়াল টু ই মাইনাস আই আর। ওকে, দেখ, এই রিলেশন থেকে আমরা কি পাচ্ছি, কোন একটা ইলেকট্রিক সেল, সেই সেলের ই মানে ইলেকট্রোমোটিভ ফোর্স বা পোটেনশিয়াল, যেটা সেলের গায়ে লেখা থাকে, সেটা যা হবে, সেই সেল কিন্তু তত ভোল্ট দিতে পারবে না। যেমন দেখবি কোনো কোনো সেলের গায়ে লেখা থাকে 1.5 ভোল্ট, তো ওই সেলের গায়ে 1.5 ভোল্ট লেখা আছে, দ্যাট ইজ ই। বাট তার মানে এই নয় যে ওই সেল এর দুটো মাথার মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স, সেই ডিফারেন্স 1.5, সেটা কিন্তু 1.5 বিট থেকে কিছুটা কম হবে। যতটা কম হবে, দ্যাট ইজ দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স।
বা এটাকে লস্ট, এই আইআরটা কি বলা হয়, লস্ট ভোল্ট। লস্ট ভোল্ট, এতটা ভোল্ট লস করছে ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য। সেই জন্য অনেক সময় এক্সপ্লেন করতে দেয় যে এই পোটেনশিয়াল আর এই ভোল্টেজ ডিফারেন্স, পোটেনশিয়ালটা বড় হয় ভোল্টেজ ডিফারেন্সটা ছোট হয় কেন, বা পোটেনশিয়ালের থেকে ভোল্টেজ ডিফারেন্স কম হয় কেন। তো এই এক্সপ্লেনেশন হচ্ছে কিন্তু এটাই, যে যতটা পোটেনশিয়াল হবে ততটা কিন্তু এক্সটার্নাল সার্কিটে আসবে না, তার থেকে কম পরিমাণ কিন্তু এক্সটার্নাল সার্কিটে আমরা পাবো। দেখ ব্যাপারটা ক্লিয়ার কিনা। যদি ব্যাপারটা ক্লিয়ার হয় তাহলে বল যে তোর কাছে একটা ড্যানিয়েল সেল, কোনটা, বল বল। 5, 1.5 ভোল্ট, আমি হাই, এটা কোন একটা সেলের পোটেনশিয়াল ডিফারেন্স। আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি। ধর ড্যানিয়েল সেল বলে, ড্যানিয়েল সেল হয়তো ক্লাস 10-এ 9-এ পড়ে থাকতে পারিস। এটা একটা স্পেশাল টাইপ অফ সেল, ইলেকট্রিক সেল। তো যার ভোল্টেজ হয় 1.08 ভোল্ট, ঠিক আছে। দ্যাট ইজ দ্য এত ভোল্টের একটা ড্যানিয়েল সেলকে কোন একটা ইলেকট্রিক সার্কিটে তুই কানেক্ট করেছিস, এবং তুই দেখলি যে 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, এবং ওই যে সার্কিটটা, ওই সার্কিটের যে পোটেনশিয়াল ডিফারেন্স দ্যাট ইজ 0.7 ভোল্ট। তোকে বলতে হবে ওই ড্যানিয়েল সেলটার ইন্টারনাল রেজিস্ট্যান্স কত, বল দেখি। তোকে আর বের করতে হবে। উপরে যে তিনটে ডেটা দেয়া আছে এর মধ্যে কোনো একজন ভি, কোনো একজন ই, কোনো একজন আই, কোনটা কে বুঝতে পারছিস তো? এই তিনজনের মধ্যে কোনো একজন ভি, কোনো একজন ই, কোনো একজন আই, সেটা কি তুই খুঁজে পেয়েছিস? সেটা আগে দেখ। এটা হলো আই, আর ভি আর ই কোনটাকে? ভি আর ইর মধ্যে কে বড় হয় কে ছোট হয়? ভি আর ইর মধ্যে কে বড় হয় কে ছোট হয়? ভি বড় হয়, এটা বোঝালাম এতক্ষণ ধরে। ই থেকে কিছুটা বাদ দিলে তবে ভি পাওয়া যায়, বড় হয় ই, তাহলে এইটা ই আর এইটা ভি। তাহলে এখান থেকে যদি আমি এই ফর্মুলা থেকে যদি আমি আর বের করি, সেটা কি হবে? সেটা হবে ই মাইনাস ভি ই বাই আই, এটা হবে। এখানে ফর্মুলাটার মধ্যে বসিয়ে দে, দিয়ে ক্যালকুলেট করে বল কত আসছে। হয়ে গেলে বলিস।
তাহলে এবার দেখি কি কি বাকি থাকলো। 3.1, 3.2, 3.3, 3.4 আগের দিনই বলা হয়ে গেছিলো। 3.5 আজকে বলে দিলাম, পুরোটা পুরো রিডিং করে ফেলবি, এর মধ্যে আমি যা বলেছি সবই আছে। 3.5 পর এক্সাম্পল আছে, করে ফেলিস। 3.5.1 মোবিলিটি বলা হয়ে গেছে। 3.6 আগের দিন বলা। 3.7 বলা। 3.7 চার্ট আজকে বলে দিলাম। তো এই যে 5%, 10%, 20% সবই রয়েছে চার্টে। দেন 3.8 আগের দিন বলা। দেন কম্বিনেশন 3.10 বলা। সেল ইএমএফ ইন্টারনাল রেজিস্ট্যান্স এক্ষুনি বললাম। 3.11 বলা হয়ে গেছে। 3.11 লাস্টে যে ফর্মুলা 3.59 নম্বর ফর্মুলা, সেটাও বলা। এরপরে 3.12 থেকে তাহলে এখন বাকি রয়েছে, তো 3.12টা আমি এবার বলবো। ওকে, সেল ইন সিরিজ অ্যান্ড প্যারালাল, সেলের সিরিজ প্যারালালগুলো বলবো। তো চল সেলের সিরিজ প্যারালালটা তাহলে শুরু করছি। ওই রকমই একটা কিছু একটা আসবে, ঠিক আছে। তো নেক্সট হেডিং, সিরিজ কম্বিনেশন অফ, মানে কম্বিনেশন অফ সেল হচ্ছে হেডিং। কম্বিনেশন অফ সেল। তো এর মধ্যে প্রথম ওই রকমই হবে। এর মধ্যে প্রথম কম্বিনেশন হচ্ছে সিরিজ কম্বিনেশন। সিরিজ কম্বিনেশন অফ সেল। সিরিজ কম্বিনেশন অফ সেল মানে সেলগুলোকে একটার পিছনে আর একটা আমি কানেক্ট করব। তো ধর একটা আমি এরকম নিচ্ছি যে এরকম একটা সেল, এর সঙ্গে এরকম একটা সেল, এরকম একটা সেল, তিনটে কানেক্ট করা হলো। এটা এইভাবে কানেক্ট করা আছে, এখানে কোনো একটা রেজিস্ট্যান্স দিতে হবে, এইভাবে কানেক্ট করা আছে। তো এটা হলো সেলের পজিটিভ মাথা। এই সেলের ধর ইন্টারনাল রেজিস্ট্যান্স ই, আমি প্রত্যেকটারই ই ধরছি, এই প্রত্যেকটারই পোটেনশিয়াল ই ধরছি, আর এগুলোকে আমি আর ধরছি। এই পয়েন্টটার নাম দিচ্ছি এ, এই পয়েন্টটা পজিটিভ পয়েন্ট, এই পয়েন্টের নাম দিচ্ছি বি, এই পয়েন্টটা নেগেটিভ পয়েন্ট। তো পজিটিভ পয়েন্ট থেকে ফ্লোটা এরকম ভাবে আসবে, এসে এই যাবে। তো এটা ধর ফ্লোটা হচ্ছে আই, ঠিক আছে, আর এই রেজিস্ট্যান্সটা হচ্ছে আর। তাহলে প্রথম প্রশ্ন, যে এই এ আর বি এর মধ্যে তিনটে সেল কাজ করছে, তো তিনটে সেলের জন্য টোটাল ইলেকট্রোমোটিভ ফোর্স কত হবে? ই প্লাস ই প্লাস ই, ই প্লাস ই প্লাস ই, দ্যাট ইজ 3E, দ্যাট ইজ দ্য টোটাল ইলেকট্রোমোটিভ ফোর্স, ক্যাপিটাল ই দিয়ে লিখছি। আর এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কত? এই সার্কিটের রেজিস্ট্যান্সগুলো কিন্তু তিনটে স্মল আর আছে আর একটা ক্যাপিটাল আর আছে, দোজ আর ইন সিরিজ। তো টোটাল আর, দ্যাট ইজ ক্যাপিটাল আর প্লাস স্মল আর প্লাস স্মল আর প্লাস স্মল আর, দ্যাট ইজ ক্যাপিটাল আর প্লাস 3R। ওকে, তাহলে আমরা যদি এখানে কারেন্ট ফ্লোটাকে ক্যালকুলেট করতে চাই, দ্যাট ইজ ক্যাপিটাল আই, দ্যাট ইজ ক্যাপিটাল ই বাই ক্যাপিটাল আর, টোটাল ইলেকট্রোমোটিভ ফোর্স বাই টোটাল রেজিস্ট্যান্স। তো টোটাল ইলেকট্রোমোটিভ ফোর্স কত? 3E বাই আর প্লাস 3R। এবার যদি আমি এন খানা রেজিস্ট্যান্স নিতাম, তাহলে নিশ্চয়ই এরকম আসতো, NE বাই আর প্লাস NR। তো এটাই হচ্ছে সেলের সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে কারেন্ট ফ্লোটা কি হবে সেটা। ইফ আর ইজ মাচ মাচ গ্রেটার দ্যান, আর অনেক বড়, আর ইজ মাচ মাচ, আমি কেস 1 নিচ্ছি, ঠিক আছে, ধর কেস 1, আর ইজ মাচ মাচ গ্রেটার দ্যান NR, ঠিক আছে, মানে এই এই যে NR, এই NR এর থেকে আর যদি অনেক বড় হয়, মানে ইন্টারনাল রেজিস্ট্যান্সগুলো সবকটা যোগ করে যা হবে তার থেকে যদি এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা আরও বড় হয়, তাহলে আমরা কি করতে পারি? এই ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে আউট করে দিতে পারি। তো সেক্ষেত্রে কি হবে? আই ইজ অ্যাপ্রক্সিমেটলি উপরে NE বাই ক্যাপিটাল আর। আশা করি বোঝাতে পারলাম। তো এটাই কিন্তু টর্চ রেডিওতে দেখবি যে আমরা একটা সেলের পরিবর্তে অনেকগুলো সেল ইউজ করি পুরোনো দিনের টর্চ রেডিওগুলোতে। তো
এটাই হচ্ছে কিন্তু তার কারণ, যে ওই, হ্যাঁ, পুরোনো দিনের টর্চ বা রেডিওগুলোতে যেগুলোতে ইলেকট্রিক সেল ইউজ করা হয় সেগুলোর ভিতরে দেখবি একটা সেল নয়, তিনটে চারটে করে সেল থাকে। তো তার কারণ কিন্তু এটাই, যে ওটা যদি সেলের নাম্বারটা বাড়িয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কারেন্টটা বেশি হবে। কেস টু, কেস টুতে আমরা উল্টোটা নেব। কেস টুতে আমি নিচ্ছি আর ইজ মাচ মাচ লেস দ্যান এন আর। তো সেক্ষেত্রে আরটাকে আমরা বাদ দেবো। তো সেক্ষেত্রে আই হবে অ্যাপ্রক্সিমেটলি এন ই বাই এন আর। তাহলে সেক্ষেত্রে এটা কেটে গিয়ে আই ইজ অ্যাপ্রক্সিমেটলি ই বাই আর। ওকে, ই বাই আর। তো তার মানে যখন ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেক বেশি, তখন আমরা একটা সেলের ইলেকট্রোমোটিভ ফোর্স এবং তার যে ইন্টারনাল রেজিস্ট্যান্স তার রেশিও আকারে কিন্তু আমরা এটাকে এক্সপ্রেস করতে পারছি। এবার যদি কেস থ্রি, এই প্রত্যেকটার ক্ষেত্রে তো আমি এগুলোকে একই ধরেছি, এবার যদি এগুলো আলাদা হয় তাহলে কেমন হবে? যদি প্রত্যেকটা ক্ষেত্রে তো আমরা একই ধরেছি, যদি এগুলো আলাদা হয় তাহলে সেটাই হবে এরকম ই ওয়ান প্লাস ই টু প্লাস ডট 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 প্লাস ই এন বাই আর প্লাস আর ওয়ান প্লাস আর টু প্লাস ডট 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 আর এন, যদি প্রত্যেকটা আলাদা আলাদা হয়। আশা করি বোঝাতে পারলাম। যদি প্রত্যেকটা রেজিস্ট্যান্স আলাদা, ইন্টারনাল রেজিস্ট্যান্স আলাদা হয়, প্রত্যেকটা ইলেকট্রোমোটিভ ফোর্স আলাদা হয়। আচ্ছা, আহ, এখানে দেখ প্রত্যেকটা সেল কিন্তু এইদিকে পজিটিভ এইদিকে নেগেটিভ, এইদিকে পজিটিভ এইদিকে নেগেটিভ, এদিকে পজিটিভ এইদিকে নেগেটিভ, এরকম ভাবে কানেক্ট করা আছে। মানে এনখানা সেল একইভাবে কানেক্ট করা আছে। সাপোজ এক্স খানা সেল, আমি টোটাল এন খানা সেল লাগিয়েছি, তার মধ্যে এক্স খানা সেল আমি উল্টো ভাবে লাগিয়ে দিয়েছি। উল্টো মানে পজিটিভ নেগেটিভ ডিরেকশন উল্টো লাগানো আছে। তাহলে সোজা লাগানো আছে কটা? এন মাইনাস এক্সটা। সোজা লাগানো আছে এন মাইনাস এক্সটা। তাহলে এই সোজা লাগানো সেলগুলোর জন্য টোটাল ইলেকট্রোমোটিভ ফোর্স কত? এন মাইনাস এক্স ইন্টু ই। আর উল্টো লাগানোর জন্য ইলেকট্রোমোটিভ ফোর্স বাদ যাবে এক্স ই। তাহলে কত আসছে? এন মাইনাস টু এক্স ইন্টু ই, দ্যাট ইজ টোটাল ইলেকট্রোমোটিভ ফোর্স ক্যাপিটাল ই। ওকে, আর রেজিস্ট্যান্স তো যা ছিল তাই। তাহলে সেক্ষেত্রে আই কত হবে? আই হবে এন মাইনাস টু এক্স ইন্টু ই বাই আর প্লাস এন আর। তাহলে এটা কি? এটা হচ্ছে কেস ফোর। কেস ফোর যেটা নিচ্ছি সেটা হচ্ছে আমার কাছে যে কটা সেল আছে, আমার কাছে এনখানা সেল আছে, আমি এনখানা সেলের মধ্যে এক্স সংখ্যক সেলকে উল্টো লাগিয়েছি। ভাই ভুল করে লাগাতে পারি আমি উল্টো, তার ফলে টোটাল কারেন্ট কত হবে সেটা আমি কিন্তু ক্যালকুলেট করতে পারছি। দেখ ব্যাপারটা ক্লিয়ার কিনা। তাহলে এখন উল্টো লাগিয়ে দিয়েছি, উল্টো লাগানোর জন্য তো ইলেকট্রোমোটিভ ফোর্সটা কিছুটা কমে যাবে, সেজন্য বাদ গেল। তো দ্যাট ইজ এন মাইনাস টু এক্স ই বাই এন। বাট রেজিস্ট্যান্স তো আর বাড়বে, এই কমবে না, রেজিস্ট্যান্স তো একই থাকবে। তাহলে এই হলো আমাদের সেলের সিরিজ কম্বিনেশন। এবার আমরা এবার প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে, ঠিক আছে? তো চেঞ্জ করছি, নেক্সট পেজে গিয়ে আমরা প্যারালাল কম্বিনেশন দেখব। তো হেডিং বাজ পড়েছিল না, কারেন্ট টারেন্ট দেখলি না কি অবস্থা হলো, সব মেঘ টেক ডাকলো সকালবেলা, নেট টেট কিচ্ছু ছিল না। ও, অত সকালবেলা ঘুমাস? প্যারালাল কম্বিনেশন অফ সেল। আচ্ছা, এক্ষেত্রে আমরা কিভাবে কানেক্ট করব? এরকম ভাবে কানেক্ট করব। এই, এবং এর সঙ্গে এই নিয়ে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স লাগিয়ে দিচ্ছি, এই। তো এটা ধর ই আর, আমি সবগুলোকে আপাতত ই আর ধরছি, পরে ডিফারেন্স করে দিচ্ছি। এটা ক্যাপিটাল আর, কার এই পয়েন্টটার নাম দিলাম এ, এটা পজিটিভ পয়েন্ট, এই পয়েন্টের নাম দিলাম বি, এটা নেগেটিভ পয়েন্ট। তাহলে কারেন্টটা এখান থেকে ই আসবে, এই যাবে এই 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 এই। কারেন্ট ফ্লোটাকে আমি আর ধরছি, আই ধরছি, আই কারেন্ট ফ্লো যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমাদের যদি আমরা
পোটেনশিয়াল ডিফারেন্স তিনটের জন্য কিন্তু একই পোটেনশিয়াল ডিফারেন্স হবে, তিনটের পোটেনশিয়াল ডিফারেন্স কিন্তু ই, মানে ক্যাপিটাল ই ইকাল টু স্মল ই হবে, কিন্তু এখানে কিন্তু আর যোগ হবে না যেহেতু সিরিজে আছে, কারণ সিরিজে থাকলে একই পোটেনশিয়াল ডিফারেন্স হয়, সেটা আমরা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে দেখে এসেছি। আর রেজিস্ট্যান্স ক্যালকুলেট করি, দ্যাট ইজ 1/r ড্যাশ সমান সমান 1/r প্লাস 1/r প্লাস 1/r, দ্যাট ইজ 3/r। তাহলে r ড্যাশ কত আসছে, r/3, দ্যাট ইজ দ্য টোটাল রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে আমরা যদি আই ক্যালকুলেট করি, আই কত হবে, আই ইকুয়াল টু ই বাই, আচ্ছা এর সঙ্গে আরেকটা রেজিস্ট্যান্স আর যোগ হবে, তো ই বাই আর, ই বাই আর প্লাস আর ড্যাশ, ই হচ্ছে স্মল ই, আর হচ্ছে আর প্লাস আর ড্যাশ হচ্ছে r/3। তো এটা হলো কি, এটা হলো তিনটে রেজিস্ট্যান্সের জন্য। তাহলে এন খানা রেজিস্ট্যান্সের জন্য কি হবে, এন ই বাই আর প্লাস আর বাই এন, তো দ্যাট ইজ এলসিএম করে দিলে এন ই বাই এন আর প্লাস আর, এটা আসছে এন খানা রেজিস্ট্যান্সের জন্য টোটাল কারেন্ট কতটা হবে। এবার আমরা দুটো কেস কনসিডার করব। কেস ওয়ান, কেস ওয়ানে আমরা নিচ্ছি যে যদি কিনা এন আরটা ইজ মাচ মাচ গ্রেটার দ্যান স্মল আর, তাহলে আর ইজ মাচ মাচ গ্রেটার দ্যান r/n, এটা যদি হয় তাহলে আমরা সেক্ষেত্রে আইকে কিভাবে লিখতে পারি, আই ইজ অ্যাপ্রক্সিমেটলি, আমি স্মল আরকে উইথড্র করে দেবো, দ্যাট ইজ এন ই বাই এন আর, তাহলে আই ইকাল টু ই বাই আর, অ্যাপ্রক্সিমেটলি আই ইকাল টু ই বাই আর। কেস টু, কেস টুতে আমরা যদি উল্টোটা করি, এন আর ইজ মাচ মাচ লেস দ্যান আর, তো সেক্ষেত্রে আমরা আই ইকাল টু কী হবে না এন ই বাই আর অ্যাপ্রক্সিমেটলি, এটা আসবে এই। এছাড়া এবার যেটা হয় সেটা হচ্ছে মিক্সড, মানে আরেকটা কম্বিনেশন হয়, সেটাকে বলা হয় মিক্সড কম্বিনেশন, ঠিক আছে। তো এটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বল, দেন আমি মিক্সড কম্বিনেশনে যাচ্ছি। ওকে, তো নেক্সট পেয়ে যাই। বুঝলাম না, আচ্ছা তাড়াতাড়ি কর। তো এবার হেডিং মিক্সড কম্বিনেশন অফ সেল। মানে সিরিজ প্যারালাল দুটোই থাকবে। তো আমি যদি ধর এরকমভাবে করি যে চারটে, আমি চারটে চারটে করে নিচ্ছি, নিয়ে ছবিটা আঁকছি তোকে বোঝানোর জন্য, বাট এটা প্র্যাকটিক্যালি একটা এম খানা নেব, একটা এন খানা নেব। ঠিক আছে, তো এরকম ছবিটা হবে। তো এবার আমি ধরে নিচ্ছি যে এরকম তোর এক একটাতে এন খানা করে সিরিজ আছে, মানে এন খানা করে সিরিজে লাগানো রয়েছে, আর এরকম এম খানা প্যারালালে লাগানো রয়েছে, এম খানা এরকম প্যারালাল স্ট্রিপ আছে, ঠিক আছে, মানে রো বরাবর রয়েছে এন খানা আর কলাম বরাবর রয়েছে এম খানা, ঠিক আছে। তো তাহলে টোটাল সেল কটা থাকবে, এম এন খানা সেল থাকবে, টোটাল নাম্বার অফ সেল। ওকে, তো এখানে আমি মানে যেটা নিয়েছি যে এন এর মান আমি নিয়েছি 4 আর এম এর মান আমি নিয়ে তোকে দেখিয়েছি 3, তাই এখানে টোটাল 12 খানা সেল আছে, তুই দেখতে পাচ্ছিস। ওকে, এবার আমরা যদি ক্যালকুলেশন করি, আমরা ধরে নিচ্ছি প্রত্যেকটা সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স আর আর পোটেনশিয়াল হচ্ছে ই, এবং যেহেতু এই সেলগুলো সিরিজে লাগানো রয়েছে, তাহলে এই যেগুলো সিরিজে লাগানো রয়েছে সেই সেলগুলোর জন্য ইলেকট্রোমোটিভ ফোর্স কত হবে, এন ই, আর সেই সেলগুলোর জন্য ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হবে, এন আর। এবার আমি যদি প্যারালালগুলোর জন্য বের করি, তাহলে 1/r ড্যাশ, দ্যাট ইজ
ওয়ান বাই এন আর প্লাস ওয়ান বাই এন আর, এরকম করে এম টাইমস আমাকে যোগ করতে হবে। তো সেটা কত হবে, এম বাই এন আর, তাহলে আর ড্যাশটা কত আসবে, এন আর বাই এম, এটা আসবে। এবার তাহলে আমাদের টোটাল ইয়ে কত আসছে, এটাই হচ্ছে ক্যাপিটাল ই, আই ইকাল টু ক্যাপিটাল ই বাই আর প্লাস আর ড্যাশ। তো আই ইকাল টু ক্যাপিটাল ই হচ্ছে এন ই বাই আর প্লাস এন আর বাই এম, তাহলে ক্যাপিটাল আই ইকাল টু এম এন ই বাই এম আর প্লাস এন আর, দ্যাট ইজ দ্য টোটাল কারেন্ট ইন মিক্সড কম্বিনেশন। দেখ বোঝা গেল কিনা। এবার আমরা এই যে মিক্সড কম্বিনেশনটা আমরা পেলাম, এই মিক্সড কম্বিনেশনের মধ্যে দিয়ে হাইয়েস্ট কারেন্ট ফ্লো কখন হবে সেটা আমরা বের করবো। তো পেজ চেঞ্জ করি। তো এবার আমরা ক্যালকুলেট করতে চাইছি কন্ডিশন অফ হাইয়েস্ট কারেন্ট, কখন আমরা হাইয়েস্ট কারেন্ট এই মিক্সড কম্বিনেশনটার মধ্যে দিয়ে পাবো। তো দেখ এম এন কিন্তু কনস্ট্যান্ট, এম এন কিন্তু কনস্ট্যান্ট, যদিও এম আর এন আলাদা আলাদাভাবে কিন্তু কনস্ট্যান্ট নয়, বাট এম এন এর প্রোডাক্টটা কনস্ট্যান্ট, ই কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে, আর কিন্তু কনস্ট্যান্ট, ক্যাপিটাল আরও কিন্তু কনস্ট্যান্ট, সবই কিন্তু এগুলোকে আমরা কনস্ট্যান্ট হিসাবে নিয়ে নিচ্ছি। তো আই ইকুয়াল টু যেটা ছিল একটু আগে এম এন ই বাই এম আর প্লাস এন আর, তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এটাকে লিখতে পারি এম এন ই বাই রুট ওভার অফ এম আর তার হোল স্কোয়ার মাইনাস টু রুট ওভার অফ এম এন আর আর প্লাস রুট ওভার অফ এন আর তার হোল স্কোয়ার প্লাস টু রুট ওভার অফ এম এন আর আর, এটা লিখতে পারি। তো দ্যাটস ইকুয়াল টু এম এন ই বাই রুট ওভার অফ এম আর মাইনাস রুট ওভার অফ এন আর তার হোল স্কোয়ার প্লাস টু রুট ওভার অফ এম এন আর আর, দ্যাট ইজ আই। তো এই যে দুটো কোয়ান্টিটি দেখ, এই একটা কোয়ান্টিটি এবং এই একটা কোয়ান্টিটি, দোজ আর কনস্ট্যান্ট, দোজ আর কনস্ট্যান্ট, এক সেকেন্ড, দোজ আর কনস্ট্যান্ট, ওকে, কারণ এম কনস্ট্যান্ট, এন কনস্ট্যান্ট, ই কনস্ট্যান্ট, ক্যাপিটাল আর কনস্ট্যান্ট, স্মল আর কনস্ট্যান্ট, সবই কনস্ট্যান্ট, তো দোজ আর কনস্ট্যান্ট। এবার যদি এই আইকে ম্যাক্সিমাম হতে হয়, তাহলে এই জিনিসটাকে মিনিমাম হতে হবে। তো কোন একটা স্কোয়ার কোয়ান্টিটির মিনিমাম ভ্যালু কত হয়, দ্যাট ইজ জিরো, স্কোয়ার কোয়ান্টিটির মিনিমাম ভ্যালু জিরো, তাহলে রুট ওভার অফ এম আর মাইনাস রুট ওভার অফ এন আর এর হোল স্কোয়ারটাকে কিন্তু জিরো হতে হবে। তার মানে রুট ওভার অফ এম আর ইকুয়াল টু রুট ওভার অফ এন আর হবে। আমি বোথ সাইড যদি স্কোয়ার করে দিই, দ্যাট ইজ এম আর ইকুয়াল টু এন আর, এইটা হতে হবে। তো এটাই হচ্ছে সেই কন্ডিশন, যে কন্ডিশনের ক্ষেত্রে কি হবে না, ওই ফ্লোটা, কারেন্ট ফ্লোটা হাইয়েস্ট হবে, এবং সেই হাইয়েস্ট কারেন্ট ফ্লোটাকে যদি আমরা আই জিরো বলি, ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো, সেটা হবে এন ই, যদি আমরা এই এম আর ইকাল টু মানে আমরা এটাকে যদি আমরা বসিয়ে দিই, এই জিনিসটাকে নিয়ে যদি আমরা এই ইকুয়েশনের মধ্যে বসিয়ে দিই, তাহলে আমরা আই জিরো পাবো, সেটা এরকম পাবো বাই টু আর, বা এটাকে এরকমভাবেও পেতে পারি এম ই বাই টু আর, দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম কারেন্ট ইন দি মিক্সড সার্কিট। ওকে, দেখ বোঝা গেল কিনা, এটা হলো ম্যাক্সিমাম কারেন্টের এক্সপ্রেশন। এবং ম্যাক্সিমাম কারেন্টটা কখন হবে না, যখন এই দুটো ইকুয়াল হবে, তখন আমরা সেখান থেকে এখানে তুই বসিয়ে দিলেই জাস্ট পাবি, এটাকে নিয়ে এখানে বসা না, বসালে এম এন ই বাই এম আর প্লাস এম আর, তো দ্যাট ইজ টু এম আর, টু এম আর, তো এখান থেকে এম এম কেটে গিয়ে দেখ পেয়ে যাচ্ছিস এন ই বাই টু আর। আবার যদি তুই এন আর দিয়ে বসাস, তাহলে কী হবে, এম এন ই বাই টু এন আর, তাহলে এটা কেটে গিয়ে এম ই বাই টু আর,
দুটো জায়গায় দু রকম পাবে, দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম কারেন্ট। দেখ কোনো রকম অসুবিধা থাকলে বল। তাহলে আমরা আজকে কতদূর পড়লাম? আমরা লাস্ট সেলের সিরিজ প্যারালালটা দেখলাম। তাহলে আমাদের কার্শফস ল থেকে আমরা নেক্সট দিন শুরু করতে পারবো। কার্শফস ল মানে আর্টিকেল নাম্বার কত হচ্ছে? আর্টিকেল নাম্বার হচ্ছে 3.13। এখান থেকে আমরা নেক্সট দিন শুরু করব। তো নেক্সট দিন তো বুধবার দিন আমরা ম্যাথ করব। নেক্সট চ্যাপ্টার শুরু হবে, যদি কোনো প্রবলেম থাকে বলবি। আর শুক্রবারও ম্যাথ, নেক্সট সোমবার আমরা কার্শফস ল থেকে শুরু করবো। ওকে, কোনো ডাউট থাকলে